Good evening to you all, and thanks Genesis Online University to arrange such a good initiative to take a good initiative to take a class, some classes on cardiovascular systems. Today we will discuss on acute pericarditis. As you know that the pericarditis, that means inflammation of the pericardium. So before starting to acute pericarditis, we'll say something about the pericardium. So we all know that pericardium has two layers, that is visceral and parietal layers. And visceral and parietal layers দুটা লেয়ার আছে এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে দুইটা লেয়ারের মধ্যে সাধারণত অল্প পরিমাণে ফ্লুইড নরমালি থেকে থাকে, যে 15 থেকে 50 ml 15 থেকে 50 ml অফ ফ্লুইড নরমালি আমাদের পেরিকার্ডিয়াল স্পেসের মধ্যে থাকে। এবং আমরা জানি পেরিকার্ডিয়াল ইফিউশন নামে আমরা একটা টার্মিনোলজি জানি, যেখানে আমরা জানি যে পেরিকার্ডিয়াল ইফিউশন pericardial স্পেসের মধ্যে there is accumulation of fluid within the pericardial space, কিন্তু এইটা abnormal হতে গেলে আমাদের বলতে হবে যে এটা 50 ml এর উপরে হতে হবে সাধারণত, কারণ নরমালি আমাদের 15 থেকে 50 ml পেরিকার্ডিয়াল ফ্লুইড সাধারণত আমাদের থাকে। আর পেরিকার্ডিয়াল ইফিউশন আমাদের এখন আলোচনা আসলে এই কারণে যে আমরা অনেক সময় দেখি যে অ্যাকুট পেরিকার্ডিটিসের সাথে পেরিকার্ডিয়াল ইফিউশন তৈরি হয়, দ্যাটস অ্যাকুট পেরিকার্ডিটিসের সাথে পেরিকার্ডিয়াল ইফিউশনের একটা ক্লোজ সম্পর্ক আছে, যেহেতু এখন ইনফ্লামেশন হয়। আমরা সবসময় জানি ইনফ্লামেশনে আমরা 5-5টা ফিচার পাইছিলাম, তার মধ্যে একটা ছিল যে সোয়েলিংটা হয় সাধারণত আমাদের ইনফ্লামেশনের ফলে, যে পারমেবিলিটি বাড়ে, যে ক্যাপিলারি পারমেবিলিটি বাড়ে, ক্যাপিলারি পারমেবিলিটির ফলে সেখান থেকে দেখা যায় যে যেটা আছে প্রোটিন, যেটা আছে প্রোটিনটা সাধারণত এই ক্যাপিলারি পারমেবিলিটির কারণে আমাদের ব্লাড থেকে সাধারণত প্লাজমার মাধ্যমে এই লিকেজ দিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয়, ফলে এবং এই যে প্রোটিন যেটা আছে সাথে সাথে সাধারণত সেটা পানিও ড্র করে নিয়ে আসে। যেহেতু পেরিকার্ডাইটিস যখন হবে, ইনফ্লামেশন হবে, সুতরাং এখানেও যেহেতু পারমেবিলিটি বাড়বে, পারমেবিলিটি বাড়ার কারণেও এখানে হলো স্বাভাবিকভাবে এই অ্যাকুট পেরিকার্ডিটিসের সাথে আমাদের অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি there is a accumulation of fluid in the pericardial space, that is pericardial effusion সাধারণত হয়ে থাকে। এবং এটা হয় কমপ্লিকেশন বলো অথবা সিকুইলি বলো অথবা অ্যাজ অ্যাসোসিয়েশন উইথ দ্য অ্যাকুট পেরিকার্ডাইটিস, সেটাও সাধারণত যে ইনফ্লামেশনের বৈশিষ্ট্য হিসাবে যেহেতু পারমিটি বাড়ে, সুতরাং প্রোটিন চলে আসে, সুতরাং প্রোটিন আসার কারণে তার সাথে সাথে আমাদের ফ্লুইডে চলে আসে, ফলে পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড জমা হয়। এই মানে অ্যাকুমুলেশন অফ এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইড উইথ দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি ইজ কল্ড পেরিকার্ডিয়াল ইফিউশন। তাহলে এটাকে আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন বলতেছি। আর এখানে মোটামুটি আমরা অ্যানাটমি সবাই জানি there are two layers of pericardium, so this is visceral layer and this parietal layer. Usually visceral layer is attached to the viscera, that is হার্টের সাথে অ্যাটাচমেন্ট থাকে, আর the parietal layers is usually attached to the fibrous pericardium। আমরা বলি যে বাইরে একটা ফাইব্রাস যে লেয়ার থাকে পেরিকার্ডিয়াম, সেই ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে সাধারণত parietal লেয়ারটা অ্যাটাচড থাকে। আর যেখানে আমাদের ইফিউশন যেটা আমাদের সাধারণত পেরিকার্ডিয়াল ইফিউশন জমা হয়, সাধারণত এই যে ভিসেরাল বা প্যারিয়েটাল লেয়ার যে দুটো আছে, এই দুটো লেয়ারের মধ্যে সাধারণত আমাদের অ্যাকুমুলেশন হয়। তাহলে মোটামুটি এই পেরিকার্ডিয়াম সম্বন্ধে আমরা জানলাম। আর ইনফ্লামেশন আমরা তো বলছি পেরিকার্ডিটিস মিন্স there is inflammation of the pericardial sac, that is inflammation of the visceral and parietal pericardium. আর আমরা যতগুলো পেরিকার্ডিয়ামের যে ডিজিজ যেগুলো আছে আমরা জানি যে a lot of disease that can involve the pericardium, পেরিকার্ডিয়াম এখানে টিউমার হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস হতে পারে, whatever the disease that involve the pericardium, but acute pericarditis is the most common disorder that involving the pericardium. তাহলে পেরিকার্ডিয়ামে আমাদের যতগুলো ডিজিজ আছে তার মধ্যে হলো acute pericarditis is the commonest disease that can involve the pericardium. Already we have discussed the pathophysiology of the pericarditis. Actually, there is inflammation of the pericardium. That inflammation leads to the increased permeability of the vessels that supply to the pericardium, এবং pericardium supply যে ভেসেলগুলো ব্লাড সাপ্লাই দেয়, এই ব্লাড সাপ্লাই দেয় স্পেশালি এর মধ্যে যেটা ক্যাপিলারি থাকে, সেই ক্যাপিলারি সেখানে due to increased permeability of the capillaries, there is a accumulation of the first protein, and that usually begets the fluid or water along with this protein, and এখানে accumulation হয় সাধারণত পেরিকার্ডিয়াল স্পেসে, যেটাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াল ইফিউশন। আর দেখেন ইনফ্লামেশন যেটা হচ্ছে, the inflammation, there is a lot of etiology that can cause lead to the development of the acute pericarditis.
যে a lot of causes এর মধ্যে আমরা জানি যে কোনো ইনফ্লামেশনে আমরা যখন কজ শিখছি তোমার প্যাথোলজিতে পড়ছো তখন দেখছো যে অনেক কারণ আছে যে দেখেন যে ইনফ্লামেশনে সেখানে আমরা ইনফেক্টিভ কজ আছে ওয়ান অফ দ্য কমনেস্ট কজ যেটা ইনফেক্টিভ কজ তারপরে সেখানে there are some মেটালিক কজ হতে পারে বা মেটাবলিক কজ হতে পারে তারপরে there is some tumor বা ম্যালিগন্যান্সি জনিত কারণ হতে পারে even there is radiation that can cause the inflammation in any site of the body. So there are a lot of causes যেগুলো আমাদের কি করতে পারে পেরিকার্ডিয়ামকে ইনভলভ করতে পারে পেরিকার্ডাইটিস করতে পারে দ্যাট ইজ ইনফ্লামেশন করতে পারে এবং ইনফ্লামেশনের সাথে সাথে অনেক সময় দেখা যায় যে স্মল there is a accumulation of the from a small amount to a large huge amount of fluid can accumulate with the pericardial space that may lead to the pericardial effusion এবং দেখা যাচ্ছে পেশেন্ট এই pericardial effusion যেটা pericardial স্পেসে অ্যাকুমুলেশন হলো বা জমা হলো সেটা অনেক সময় দেখা যায় যে অ্যাসিম্পটোমেটিক থেকে দ্যাট ইজ মাইল্ড সিম্পটোমেটিক বা অ্যাসিম্পটোমেটিক থেকে শুরু করে সিভিয়ার সিম্পটোমেটিক হতে পারে দ্যাট ইজ পেশেন্ট মে প্রেজেন্ট উইথ পেরিকার্ডিয়াল টেম্পোনেট দ্যাট ইজ অ্যাকুট শর্টনেস অফ ব্রেথ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে ইভেন পেশেন্ট শকে চলে যেতে পারে ইভেন পেশেন্ট টার্ন ইনটু ইভেন ডেথ হতে পারে ইভেন পেশেন্টের ডিউ টু constrictive accumulation of the huge amount of fluid in the pericardium. সুতরাং যেটা আমরা পেরিকার্ডিয়াল টেম্পোনেট বলতেছি সুতরাং এখানে এই যে প্যাথোফিজিওলজি মোটামুটি এই ধরনেরই আমাদের যে জিনিসটা আমরা সবাই জানি এখানেও আমরা দেখতেছি যে দিস ইজ দ্য পিকচার দ্যাট ইলাস্ট্রেট দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য অ্যাকুট পেরিকার্ডাইটিস আমরা এখানে সবই দেখতেছি যে এখানে there are 3 layers of the heart এর মধ্যে ভিতরে এন্ডোকার্ডিয়াম তারপর মায়োকার্ডিয়াম মাসেল লেয়ার and then pericardium এই পেরিকার্ডিয়ামের মধ্যে আবার visceral pericardium and parietal pericardium the parietal pericardium attached to the fibrous pericardium and visceral pericardium is attached to the usually cardiac muscles এর সাথে সাধারণত এখানে অ্যাটাচমেন্ট থাকে এখন আমাদের এখানে there are a lot of actually inflammatory markers and factors that can lead to the development of the acute pericarditis and eventually may lead to the development of the pericardial effusion. And this pericardial effusion, if there is a large amount of accumulation of the pericardial fluid within the pericardial space, that may lead to the development of pericardial tamponade. And when there is this chronic accumulation of the fluid, that may lead to the chronic constrictive pericarditis also. And these are the usually sequelae or complications of the acute pericarditis. So that, and we'll discuss it later on. There are a lot of complications may occur due to acute pericarditis. So এখানে আমরা দেখতেছি acute inflammation এ যে পেইন ইডিমা ইফিউশন এই যেটা আমরা আসলে দেখতেছি ইনফ্লামেশনের ফিচার যে আমরা কলর ডলর আমরা বিভিন্ন ধরনের শুনছি আর কি টিউমার ডলর তাহলে সুতরাং এই যে ইনফ্লামেশনের যে ফিচার্স আছে এখানেও ইনফ্লামেশনের যে ফিচার যেগুলো আছে এগুলা এরকম হতে পারে যে সাম সাইটোকাইন্স দেখা যাচ্ছে দেখো ইন্টারলিউকিন এবং there are a lot of cytokines inflammatory markers that can lead to the development of the acute pericarditis as well as that may lead to the development of the as a sequelae there may be accumulation of the fluid within the pericardial space তাহলে আমরা মোটামুটি এইটা জানলাম যে প্যাথোফিজিওলজি অফ অ্যাকুট পেরিকার্ডাইটিস এখন স্বাভাবিকভাবে আমাদের কোশ্চেন আসে হঠাৎ দ্য কজ অফ pericarditis acute pericarditis I have already said that there are a lot of causes that can and causes a lot of etiologies that can cause the pericardial diseases or pericarditis acute pericarditis এখন যদি আমরা মোটামুটি ধরি যে আমরা ইনফেক্টিভ কজ আলোচনা করছি ইনফেক্টিভ কজের মধ্যে আমরা নেক্সট আবার যাব যে there may be bacterial cause there may be viral cause and viral cause is common ইভেন আমাদের এই যে করোনা ভাইরাস যেটা বলতে সেটাও মায়োকার্ডিটিসও করে পেরিকার্ডিটিসও করতে পারে সেটা যেটা নোভেল করোনা ভাইরাস যেটা আছে এন্ড যে আমরা টিউবারকুলোসিস আমাদের দেশে আসলে অন্যতম প্রধান যেটা টিউবারকুলোসিস সাধারণত ব্যাকটেরিয়াল কজ সেটা আমাদের পেরিকার্ডিটিস করতে পারে এবং পরবর্তীতে পেরিকার্ডিয়াল ইফিউশন আমাদের ডেভেলপ করতে পারে টিউবারকুলোসিস is the commonest cause in our country that can causes the pericarditis and pericardial effusion also the infection there may be infectious causes and there may be not even virus or bacterial there may be fungal causes that can cause the pericarditis there may be some neoplastic causes we have already discussed
There may be some neoplasm like metastasis. They are primary cause of paraneoplastic syndrome as a consequence of paraneoplastic syndrome. There are metastasis around the structures of the pericardium. That is metastasis from the lung or breast cancer, Hodgkin's lymphoma, leukemia, melanoma that can cause the pericarditis of the pericarditis. That is the metastatic tumor that can causes the pericarditis. There may be primary causes, that is rhabdomyosarcoma, teratoma, fibroma, lipoma, leiomyoma, angioma, and that involves the pericardium, and that may lead to the development of the pericarditis also. And as a part of the paraneoplastic syndrome, pericardium may involve, and there may be pericarditis, and eventually that is lead to the development of the pericardial effusion also. There are some cardiac causes, and we all know that myocardial infarction can cause the pericarditis also. And this myocardial, and this is the early infarction pericarditis. Even in the late onset, there is inflammatory. There may be inflammatory or autoimmune type of pericarditis following the myocardial infarction. That is called Dressler syndrome. Dressler syndrome আমাদের post cardiac injury syndrome বলে এটা late presentation হতে পারে. And there may be, as a part of the myopericarditis, there may be involvement of the pericardium along with the myocardium also. There are some autoimmune diseases, especially SLE, systemic lupus erythematosus, can cause the pericarditis and also pericardial effusions. So lupus is common. Then rheumatoid arthritis can cause. There are some vasculitis cause, and there are some scleroderma or mixed connective tissue disease. So there are some autoimmune diseases that can involve the pericardium and causes the pericarditis, and that may lead to the development of the pericardial effusions also. And there are some other vasculitis like polyarteritis nodosa or polyangiitis like Oyergen's granulomatosis. There may be sarcoidosis or Crohn's ulcer as a part of the Crohn's ulcerative colitis, or giant cell arteritis or Behçet's disease that causes the autoimmune and carditis also. And all as we have discussed when discussing the rheumatic fever, I have told that rheumatic fever can cause the pancarditis or pericarditis also. So as a part of the pancarditis, there may be endocarditis, there may be myocarditis, and there may be pericarditis also in rheumatic fever. And this rheumatic fever usually causes the autoimmune carditis, and this carditis, autoimmune carditis or autoimmune pericarditis. So rheumatic fever is an important cause of causing carditis also. There may be some drugs, especially anti-cancer drugs, doxorubicin especially, and some other drugs that can cause the pericarditis or pericardial effusion also. Even uremia, that is in chronic renal failure, uremia can cause pericarditis and even pericardial effusion also. There may be some trauma, that is blunt trauma or penetrating injury, and that can cause the pericardial effusion as well as the pericarditis. And radiation, আমরা সবাই জানি যে ক্যান্সার, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার অথবা যে কোনো লাং ক্যান্সারে আমরা যখন রেডিয়েশন দেই, যেহেতু আমাদের পেরিকার্ডিয়াম কাছাকাছি থাকে, সুতরাং there may be inflammation of the pericardium, and that lead to the pericarditis, especially in the radiation therapy, in the cancer radiation therapy, especially breast cancer therapy and lung cancer therapy. Its radiation can cause pericarditis. So we have discussed that there is a lot of causes like infections, neoplasms, there may be some myocardial infarctions, there may be some autoimmune causes, there are some drugs, there are some metabolic causes, especially uremia, there is chronic renal failure, and there is some trauma and radiation that can cause the pericarditis, and in association with the pericarditis or as a complication of the pericarditis, pericardial effusion issues. And these are some infective causes of pericardial disease. আমরা জানি যে Coxsackie virus is one of the commonest virus that can causes the pericarditis. That is ecovirus, adenovirus, Epstein-Barr virus, cytomegalovirus. There is the influenza virus, varicella, rubella, even HIV virus can cause the pericarditis, or hepatitis B virus, mouse virus, even the new novel coronavirus can cause the pericarditis also. And there are some bacterial causes. I have already said that
tuberculosis is the one of the commonest cause that can cause the pericarditis as well as the pericardial effusion. But in addition to the tuberculosis, there are some other bacteria that can cause the pericarditis, that are Staphylococcus, Streptococcus, Pneumococcus, Haemophilus influenzae, Neisseria gonorrhoeae, Chlamydia, Legionella, Salmonella, and as a part of the Lyme disease can also involve the pericardium and cause the pericarditis. And mycoplasma as well as fungus, some fungus like histoplasmosis, aspergillosis, blastomycosis, coccidioidomycosis, actinomycosis, nocardia, and candida can causes the pericarditis and pericardial effusion also. And there are some parasites like Echinococcus, amoebiasis, toxoplasmosis that can also involve the pericardium and lead to the pericarditis. And as a part of the infective endocarditis with valve ring abscess, there is involvement of the pericardium, and there may be pericarditis also. So these are some infective causes that can cause the pericarditis. And pericarditis classification, আমরা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন আছে। There are some, আমরা যেটা acute pericarditis আমাদের এখানে আজকে আলোচনার বিষয়, there may be sub-acute pericarditis, there may be sub-chronic pericarditis. এটা যেমন একটা রেফারেন্স আছে, তেমনি আবার অন্য রেফারেন্সও আছে, সেটা আমরা সামনে আলোচনা করবো। আমরা বলি অ্যাকুট পেরিকার্ডিটিস তাকেই বলতেছি যখন হলো লেস দ্যান 6 উইকস ধরে আসলে পেরিকার্ডিটিস মানে ইনিশিয়েশন এন্ড টার্মিনেশন, এই টার্মিনেশন যদি 6 উইকস এর মধ্যে হয়ে যায়, পেরিকার্ডিটিস যদি রিজলভ করে যায় 6 উইকস এর মধ্যে, সেটাকে আমরা অ্যাকুট পেরিকার্ডিটিস বলতেছি। এবং এটা ক্লাসিফিকেশন হচ্ছে ইফুসিভ আর ফিব্রিনাস। ফিব্রিনাস মানে ইনফ্লামেশন, আর তার ইফুশন অর্থাৎ দ্যাট ইজ ট্রানজিটেড বাই ইফুসিভ টাইপের হতে পারে বা ফিব্রিনাস টাইপের হতে পারে। আর সাবঅ্যাকুট যদি 6 উইকস থেকে 6 মান্থস হয়, কেউ কেউ বলে 3 মান্থস পর্যন্ত, সেটা আমরা বলতে সাবঅ্যাকুট টাইপ। এটাও ইফুসিভ কনস্ট্রিকটিভ টাইপ হতে পারে, এবং যেহেতু এটা একটা ক্রনিক টাইপের দিকে যায়, সুতরাং এখানে কনস্ট্রিকটিভ টাইপ বা পেরিকার্ডিটিস হতে পারে। আর ক্রনিক টাইপ আমরা বলবো যে when it persists more than 6 months, this inflammation, this is classified as effusive, adhesive and constrictive type. অথবা আরেকটা ক্লাসিফিকেশন ওরা করে যেটা বলে অ্যাকুট টাইপ, ওরা বলতেছে যে if event lasting, that is initiation and termination, অথবা resolving of the pericarditis, that is pericarditis পুরোপুরি যদি ভালো হয়ে যায় 4 to 6 উইকস এর মধ্যে, সেটাকে আমরা বলতেছি অ্যাকুট পেরিকার্ডিটিস। ইনসেসেন্ট একটা টাইম বলতেছে, এটা যদি 4 থেকে 6 উইকস এর মধ্যে হয়, উইদাউট রিমিশন যদি হয়, সেটাকে আমরা বলি ইনসেসেন্ট। রিকারেন্ট আমরা বলতেছি যে মাঝখানে ভালো হয়ে যায় যদি আবার হয়, there is a symptom free interval 4 to 6 weeks, that is এখানে যদি মাঝখানে একবার ভালো হয়ে যদি আবার যদি হয়, সেটাকে আমরা রিকারেন্ট বলতেছি। আর ক্রনিক বলতেছি আমরা যদি পেরিকার্ডিটিস লাস্টিং মোর দ্যান 3 মান্থস। এটাও একটা ক্লাসিফিকেশন, এটা যেমন আগে একটা ক্লাসিফিকেশন হয়, এটা এক ধরনের ক্লাসিফিকেশন ইজ অ্যাভেলেবল ইন দা ডিফারেন্ট টাইপস অফ বুকস এন্ড জার্নালস অলসো। এখন আমাদের স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে আসলে পেরিকার্ডিটিস রোগী সবাই তোমাদের কোশ্চেন কিভাবে সাধারণত ইউজুয়ালি প্রেজেন্ট করে, হাউ পেরিকার্ডিটিস পেশেন্ট উইথ পেরিকার্ডিটিস ইউজুয়ালি প্রেজেন্ট টু এ ফিজিশিয়ান অর টু এ হসপিটাল, সাধারণত কিভাবে প্রেজেন্ট করে। আমরা যদি এরকম প্রেজেন্টেশন দেখি, আমরা বলতে যে একটা প্রেজেন্ট করতে পারে ডিউ টু ডিজিজ সিমটমস, ডিউ টু ডিজিজ স্টেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা সিমটমস ডিউ টু আন্ডারলাইং কজেস সাধারণত নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে, অথবা অ্যাজ এ কমপ্লিকেশনস অফ দ্য পেরিকার্ডিটিস নিয়েও সাধারণত রোগী প্রেজেন্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু পেরিকার্ডিটিসের যে কমনেস্ট প্রেজেন্টেশন সাধারণত কি থাকে, যেহেতু একটা ইনফ্লামেটরি প্রসেস এবং যেহেতু এটা ভাইরাল বা ইনফেক্টিভ কজেস দ্য কমনেস্ট, সুতরাং সেক্ষেত্রে সাধারণত দেখা যায় প্যাশেন্ট ইউজুয়ালি প্রেজেন্টস উইথ চেস্ট পেইন নিয়ে সাধারণত প্রেজেন্ট করে এবং জ্বর নিয়ে প্রেজেন্ট করে। সাধারণত প্যাশেন্ট ইউজুয়ালি কমপ্লেন অফ ফিভার অ্যান্ড চেস্ট পেইন। এখন চেস্ট পেইনের ধরনটা কি থাকে, সাধারণত পেইন ইজ সাডেন ইন অনসেট, দিস রেক্টোস্টার্নাল লোকেশন সাধারণত বলা আছে, সে বলে যে আমার স্টার্নামের পিছনে সাধারণত যেভাবে আসলে রেক্টোস্টার্নাল চেস্ট পেইন মাইক্রো ইনফ্রাকশন থেকেও হয়, ওই ধরনের ব্যথা হয়। সুতরাং আমাকে উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দিস চেস্ট পেইন due to origin of the pericarditis and the origin due to micro infarction or ischemia. এটা থেকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে আসলে this chest pain is either due to pericarditis or due to ischemic heart disease, এবং এটা শার্প ইন নেচার, এটা শান্ত বলা আছে যে ছুরি যেমন আঘাত করলে যেমন হয়, শার্প ইন নেচার, এবং এক্সাইটেড বাই ইন্সপিরেশন এন্ড কফিং। সাধারণত আমরা যদি লম্বা শ্বাস নেই, ইন্সপিরেশন নেই, সাধারণত যেহেতু প্লুরা ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা সাধারণত ফ্রিকশন হবে, সুতরাং ফ্রিকশন হলে তখন সাধারণত ব্যথাটা বেশি হবে, অথবা কাশি দিলেও সাধারণত এই ব্যথাটা বাড়বে। সাধারণত দিস চেস্ট পেইন ইজ অ্যাগ্রাভেটেড বাই কফিং এন্ড বাই ইন্সপিরেশন এন্ড দি ওরসেন্স সাধারণত যাদের সামনের দিকে শুবে বা সুবাইন পজিশনে রোগী যখন শুবে, অথবা সাধারণত রোগী যখন শুয়ে থাকে,
তখন সাধারণত ব্যথা বাড়ে এবং যখন রোগী সামনের দিকে বসে অথবা সামনের দিকে ঝুঁকে তখন সাধারণত রিলিফ হয়, এটা কমে যায় যেহেতু এখানে প্যারাইটাল এবং ভিসারাল প্লুরার মধ্যে সাধারণত একটা স্পেস তৈরি হয়। আর ইভেন যারা এটা রেডিয়েট হতে পারে, এটা সেটা সাধারণত কোথায় কোথায় রেডিয়েশন হয়, যাকে নেক হতে পারে বা আর্মস হতে পারে বা লেফট শোল্ডার হতে পারে বা ট্রাপিজিয়াস মাসেল হতে পারে। তার মানে ইসকেমিক হার্ট ডিজিজের মতো দিস পেইন হ্যাজ গট সাম রেডিয়েশন। তাহলে এই যে চেস্ট পেইন হচ্ছে যে পেরিকার্ডাইটিস টাইপ অফ চেস্ট পেইন, এটার আমরা ক্যারেক্টারিস্টিক গুলো দেখলাম। পরবর্তীতে আমরা প্রয়োজনে আসলে কিভাবে মাইগ্রেন ইনফার্কশন থেকে ডিফারেন্সিয়েট করা যায় সেটা আমরা দেখবো। তাহলে এই পেরিকার্ডাইটিস চেস্ট পেইন ডিউ টু পেরিকার্ডাইটিস এর ক্যারেক্টারিস্টিক্স আমরা জানলাম। এখানে যদি আমরা বলি যে চেস্ট পেইন যদি have due to myocardial infarction, chest pain due to pulmonary infarction or chest pain due to myopericarditis, how can differentiate between these three types? এবং এই টাইপস এর ডিফারেন্সিয়েট করতে গেলে যদি প্রথমে আমরা দেখি যে লোকেশনটা কোথায়, আমরা ওই যে আগেই বললাম যে মাইক্রো ইনফার্কশনের সাথে রেস্ট্রানাল চেস্ট পেইন থাকে বা পেরিকার্ডিটিস এর সময় রেস্ট্রানাল চেস্ট পেইন থাকে। পালমোনারি ইনফার্কশনের সময় অবশ্যই দেখা যেতে পারে যেহেতু এটা সাধারণত ইনফার্কশনটা ফুসফুসে হয়ে থাকে, সুতরাং আমাদের যদি লাং রাইট বা লেফট সাইডে অনেক সময় ইনভলভ হয় অথবা যেহেতু পালমোনারি বেশ করে আর্টারিতে যত ইনভলভমেন্ট হয়, সুতরাং এটা অ্যান্টেরিয়র হতে পারে, পোস্টেরিয়র হতে পারে অথবা ল্যাটারাল হতে পারে। এবং অনসেট সাধারণত আমরা সবাই জানি এমআই তো সাডেন অনসেট হবে, পেরিকার্ডিয়াল সাডেন অনসেট হবে, ইভেন পালমোনারি ইনফার্কশনে যেটা সেটাও সাডেন অনসেট হবে। ক্যারেক্টারিস্টিক্স আমরা বলছিলাম যে সাধারণত এমআইতে কি হয়, স্কুইজিং টাইপ বা বুকে চাপ সাধারণত ব্যথাটা হয় যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে। আর পালমোনারি ইনফার্কশনের ক্ষেত্রে শার্প এবং স্ট্যাবিং মানে বলে ছুরি দিয়ে আঘাত করার মতো শার্প পেইন হবে। পেরিকার্ডিয়াসে তেমনি তেমনি শার্প এবং স্ট্যাবিং টাইপ অফ চেস্ট পেইন হবে। এবং এই এমআই যেহেতু দেয়ার ইজ এ নো রিলেশন উইথ দ্য রেসপিরেশন সাধারণত আমাদের, এবং পালমোনারি ইনফার্কশনের ক্ষেত্রে যদি যেহেতু কোনো রেসপিরেশনের সাথে সম্পর্ক নাই, সুতরাং এটার সাথে রেসপিরেশনের সাথে চেঞ্জ হবে না। বাট ইন কেস অফ পেরিকার্ডিটিস, the chest pain in case of pericarditis, the chest pain usually increases in inspiration, and সাধারণত দেখা যায় যে এক্সপিরেশনে আমাদের নরমালি কিছুটা কমে, কিন্তু দিস অ্যাগ্রেভেটেড বাই টেকিং ইন্সপিরেশন। সাথে যেহেতু ইন্সপিরেশনের সময় যেহেতু ভিসেরাল এবং প্যারাইটাল প্লুরার সাধারণত ফ্রিকশন হয়, সুতরাং আমাদের রেসপিরেশনের সাথে সম্পর্ক সেটা বাড়তে পারে। আর পজিশনের সাথে কোনো এমআই এর ক্ষেত্রে যেমন কোনো পজিশন বা, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করলাম যে মাইগ্রেন ইনফার্কশন, পালমোনারি ইনফার্কশন এবং পেরিকার্ডাইটিসকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, যেহেতু তিন জায়গাতে চেস্ট পেইন হয়। সুতরাং চেস্ট পেইন ডিউ টু এমআই, চেস্ট পেইন ডিউ টু মাইগ্রেন ইনফার্কশন and chest pain due to pericarditis, how you can differentiate it from each other. So these are the points that that we can differentiate the three types of the three causes that can cause a chest pain. And there is pericardial friction rub. This pericardial friction rub we have already discussed. That is, we can find there is a pericardial rub in the pericarditis, acute pericarditis, and usually it is present in 85% of cases of pericarditis, and is highly specific with a variable sensitivity. That is, if we found the pericardial rub, then this is highly suggestive that this patient have acute pericarditis. And what is the characteristics of this pericardial rub? This is the high-pitched, scratchy and squeaky sound, based hard with the diaphragm, and the left lower sternal is with the patient leaning forward. That is, this is the scratchy type of sound, and it is based hard with the diaphragm at the left lower sternal border, and the patient when the patient is leaning forward. It has three components, and which corresponds to the atrial systole, ventricular systole, and early diastole. And this pericardial friction rub is audible throughout the respiratory cycle, whereas the pleural rub disappears when the respirations are on hold. এটা pleural rub থেকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? pleural rub actually disappears when the respirations are hold. pleural rub যেহেতু আমরা রেসপিরেশন যদি আমরা বন্ধ রাখলে যেহেতু বন্ধ থাকার সময় যেহেতু দুটা pleural ফ্রিকশন হবে না, সুতরাং এটা শোনা যাবে না pleural rub-এর ক্ষেত্রে। বাট pericardial friction rub-এ আমাদের হলো throughout the whole respiratory cycle, that is, it is audible in both in inspiration and also in expiration, and is a pericardial rub. So what are the ECG findings with pericarditis? There are stage 1, stage 2, stage 3, and stage 4. In stage 1, usually it persists from first hours to some days, and it is characteristic by diffuse ST elevation, typically concavity upwards. And the stage 2, this is the first week, and it is characteristic by normalization of the ST and PR segment.
and stage 3 there is diffuse ST inversions, and in case of stage 4 there is normalization of the ECG or indefinite persistence of the TF inversion. এখানে আমরা ECG দেখতেছি যে স্টেজ 1 এর ক্ষেত্রে যে পিআর ডিপ্রেশন, ST এলিভেশন, আমরা জেনারেলাইজড সেগমেন্ট এলিভেশন, এবং এই ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে কোনো সুনির্দিষ্টভাবে কোনো একটা এরিয়াতে না, দেখা যাচ্ছে জেনারেলাইজড ভাবে অল ইভেন এন্টেরিয়র চেস্ট লিড অথবা ইনফিরিয়র লিড যে সবগুলোতে আমরা অনেক সময় ST এলিভেশন পেতে পারি। আর স্টেজ 2 তে আমরা দেখছি যে ট্রানজিশনাল ফেজ ইজ আর্লি অ্যান্ড লেট, এখানে আমরা অনেক সময় দেখা যায় পিআর যে ডিপ্রেশন হয়েছিল পিআর আর সেগমেন্ট সেটা থেকে অনেক নরমালি চলে আসে, এবং দেখা যায় অনেক সময় জেনারেলাইজড ST সেগমেন্ট এলিভেশন যেটা আছে সেটা কিছুটা নরমালের দিকে আসতে পারে। আর স্টেজ 3 তে আমরা দেখি যে দেয়ার ইজ ST ইনভার্সনস, এন্ড স্টেজ 4 এ দেখা যায় আমাদের ECG আবার নরমালে চলে আসে। এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে একটা ECG আমরা দেখতেছি দেয়ার ইজ ST এলিভেশন, দেয়ার ইজ ওয়াইড স্প্রেড ST এলিভেশন আমরা দেখতেছি, এবং স্টেজটাও দেখা যাচ্ছে আমাদের অ্যান্ট্রো লিডও আছে যেটা V3 থেকে V6 পর্যন্ত আমরা দেখতেছি, 1 এ দেখতেছি আমরা, AVL এ দেখতেছি, এবং দেখা যাচ্ছে এখানে আমরা কনফিউশন তৈরি হয় সাধারণত মাইক্রো ইনফ্রাকশনের সাথে যে আমাদের মাইক্রো MI হলো কিনা, যে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে লিড 3 AVF আমরা দেখতে লিড 3 AVF, দ্যাট ইজ ইনফ্রার লিড, তারপরে অ্যান্ট্রাল লিড, অ্যান্ট্রোল্যাটারাল লিড এবং হাই ল্যাটারাল লিড, সব লিড গুলোতে দেখতেছি ST এলিভেশন আছে। দ্যার ইজ ওয়াইড স্প্রেড ST এলিভেশন, দ্যার ইজ কনকেভিটি আপওয়ার্ডস, এবং দেখা যাচ্ছে যেটা এই অ্যাসোসিয়েশন দ্যার ইজ পিআর সেগমেন্ট ডিপ্রেস থাকে অনেক সময় দেখা যাচ্ছে ইন কেস অফ acute pericarditis. So what are the difference in the ECG found in acute myocardial infarction and pericarditis? What are the changes in the acute MI and pericarditis ECG changes? আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো যে ECG যেটা চেঞ্জ দেখতেছি যে দুইটাতে যেহেতু ST এলিভেশন হয় MI তে এবং পেরিকার্ডাইটিসে, সুতরাং আমরা কিভাবে আসলে ডিফারেন্সিয়েট করতে পারবো যে মরফোলজি, ইফ উই থিঙ্ক দ্য মরফোলজি অফ দ্য ST elevation, সেক্ষেত্রে আমরা বলি অ্যাকুট MI তে কনভেক্সিটি পাবো আমরা, দ্যাট ইজ ডোম শেপেড পাবো ST elevation, এবং মেবি মোর দ্যান 5 মিলিমিটার ইন হাইট। অ্যান্ড পেরিকার্ডিস আমরা সাধারণত যেটা কনভেক্সিটি জায়গায় না পাই আমরা কনকেভিটি সাধারণত পাবো, এবং রেয়ারলি ইট এক্সিডস দ্য মোর দ্যান 5 মিলিমিটার। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যানাটমিক্যাল রিজন হিসাবে যেমন যদি LAD যদি লেফট এন্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি যদি ইনফ্রাকশন হয় তাহলে সাধারণত আমরা অ্যান্ট্রোলিডে পাবো, যদি রাইট কর্নার আর্টারি যদি ইনভলভ হয় তাহলে সাধারণত দেখা যায় আমরা ইনফ্রা ওয়াল ইনভলভমেন্ট পাবো, যদি LCX এ যদি আমাদের ইনভলভমেন্টের সাথে দেখা গেছে ল্যাটারাল ওয়ালে আমরা ইনভলভমেন্ট পাবো। দ্যাট ইজ যে রক্তনালী সাধারণত আমাদের ইনভলভমেন্ট হচ্ছে বা যে রক্তনালীতে ব্লকের জন্য MI হচ্ছে, সাধারণত ওই রক্তনালী যে এরিয়াতে ব্লাড সাপ্লাই দিবে সেই এরিয়াগুলোতে সাধারণত আমরা ECG চেঞ্জটা পাবো বা ST এলিভেশন পাবো। কিন্তু পেরিকার্ডিটিস এরকম কোনো সুনির্দিষ্ট আমাদের এরিয়া ডিস্ট্রিবিউশন নাই, অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন নাই, এখানে ডিফিউজ সাধারণত বা জেনারেলাইজড আমরা ST এলিভেশন পাবো। There is some maybe reciprocal changes আমরা পেতে পারি অ্যাকুট MI তে, বাট ইন পেরিকার্ডিটিস there is no reciprocal change। আর হলো যে কনকমিনেন্ট ST এবং TF চেঞ্জেস সাধারণত আমরা MI তে পেয়ে থাকি, আমরা যেমন দেখি যে ST এলিভেশনের সাথে T ইনভার্সন অনেক সময় পাওয়া যায়, পেরিকার্ডিটিসের সেটা আনকমন যদি আমরা স্টেজিং যদি বলে আমরা স্টেজ 3 তে সেটা ইনভার্সন পাই। হাইপার অ্যাকুট TF যেটা আমরা বলছি অ্যাকুট MI তে আমরা অনেক সময় যে ST এলিভেশনের আগে হাইপার অ্যাকুট TF পেয়ে থাকি, কিন্তু পেরিকার্ডিটিস এরকম পাওয়া যাবে না। QF যখন ইভলিউশনে যায়, যে ইভলিউশন বা অ্যাকুট মাইক্রো ইনফ্রাকশন আমরা অনেক সময় দেখা যায় ST এলিভেশনের পরে T ইনভার্সন অনেক সময় তার পরবর্তীতে QF পেয়ে থাকি, বাট ইন পেরিকার্ডিটিস there is no formation of the QFs usually। আর পিআর সেগমেন্ট ডিপ্রেশন এটা আমরা সাধারণত অ্যাকুট MI তে পাই না, কিন্তু পেরিকার্ডিটিসে we frequently see there is a PR segment depression in case of acute pericarditis. And these are the ECG changes, and what are the other investigations that can help to diagnose the acute pericarditis, as well as to help the diagnosis of the to find out the causes of the acute pericarditis are the echocardiogram, and echocardiography is often normal unless there is a associated with pericardial effusion. If there is pericardial effusion, then echocardiogram is helpful to diagnose the pericardial effusion. And the chest X-ray may be normal, cardiac biomarkers may be elevated in case of troponin I or troponin T. If there is associated with myocarditis along with the pericarditis, when there is a myopericarditis, usually the cardiac biomarkers become positive, or there is elevation of the cardiac biomarkers like troponin I or CKMB may be elevated. If there is a myocardial involvement, there is signs of inflammation, as there is a pericarditis, the inflammation, so there is a inflammatory markers are maybe elevated like CBC
complete blood count, there may be neutrophilic leukocytosis, as well as there may be raised of the CRP, as well as ESR may be raised due to as a signs of inflammation. And we have already said that there is a elevated troponin level may be elevated if there is involvement of the myocardium, and there is associated perimyocarditis may occur. So how can we actually confirm the acute pericarditis? So there are some criteria. When there is at least 2 criteria of 4 should be present, there is typical chest pain. Already we have discussed the characteristics of the chest pain of the acute pericarditis, and there is a pericardial friction rub is present, and there is suggestive ECG changes. We have already discussed there is a concave ST elevation with concavity upwards with the ST depression in case of ST segment, PR segment depression in case of acute pericarditis. And new or worsening pericardial effusion, there is a new onset of the pericardial effusion along with pericarditis, or there is worsening, that is of the persisting pericardial effusion. There is worsening যদি হয় তাহলে সেই 4টা বৈশিষ্ট্যের মধ্যে যদি আমাদের if there is at least 2 criteria are present, then we can diagnose confirmedly as there is acute pericarditis. And there may myopericarditis, there is a definite diagnosis of acute pericarditis. That's acute pericarditis এর সাথে যদি আরো কিছু diagnostic criteria থাকে, যেমন suggestive symptoms like as there is a myocardium involvement, so there is a reduced ejection fraction may occur. So there may be LV dysfunction that can lead to the development of the dyspnea, palpitations, or chest discomfort, and there may be ECG abnormalities beyond the normal variants. Non-documented previously, there is maybe STT, involvement of supraventricular tachycardia, or frequent ectopy or ventricular block, or focal or diffuse depressed LV function on certain age by the imaging study. এতে যদি আমরা পাই এই symptoms গুলা along with the pericarditis, অথবা the absence of evidence of any other causes that can lead to the myopericarditis, one of the following features সাথে যদি থাকে, there is elevated of cardiac enzymes due to the involvement of the myocardium, like CKMB or troponin I or troponin T is elevated, or there is new onset of focal or diffuse depressed LV function by an imaging study like echocardiography, or abnormal imaging constitution with myocarditis like MRI with gadolinium or gallium-67 scanning, anti-myosin antibody scanning. এটা যদি থেকে থাকে তখন আমরা we also can suspect that the patient may have myocarditis, or we can also confirm the myocarditis, and we can confirm the myocarditis along with these features if we do histopathological examination that can confirm the myocarditis also. So these are the investigations. What are the myocarditis? Already we have discussed. If there is a presence of myocarditis along with pericarditis, and then it is called myopericarditis. How we can diagnose it already we have discussed. And along with pericarditis, acute pericarditis, if there is a evidence of myocardial involvement. So what are the evidence? If there is a elevation of the cardiac biomarkers, or there is a features of LV dysfunction as evidenced by the imaging studies like echocardiography or MR or CT scan and gadolinium scan, we can diagnose the involvement of the myocardium also along with pericarditis, that is myopericarditis. So what are the factors that can hint the patient needs hospitalization on if a patient has got fever more than 38 degrees Celsius along with leukocytosis, or there is the evidence of cardiac temper as a complication of the pericarditis, if there is accumulation of the fluid in the pericardial space that can lead to the development of the cardiac tamponade. So that is the indication, one of the indication to be hospitalized of the patients. And a large pericardial effusion, that is if there is a ecophyria space of more than 20 millimeter mercury. So this is also indication of the hospitalization. If patient is immunosuppressed state, or there is a history of oral anticoagulant therapy, if there is a history of oral anticoagulant therapy, along with development of the pericarditis, that can lead to the development of the hemorrhagic type of pericardial effusion, or then maybe lead to the development of the huge amount of bleeding tendency within the pericardial space, and cardiac tamponade can occur. And this, if there is acute trauma, that is injury to the
chest or injury to the pericardium that lead to the collection of the blood within the pericardium, and that is also a indication for hospitalization. And there is failure to respond with 7 days to NSAID therapy already as it is an inflammatory process. So as a treatment purpose, we usually use NSAID, non-steroidal anti-inflammatory drugs. And if patient fail to respond within the 7 days to NSAID therapy, that is also indication for hospitalization. And if there is elevated cardiac troponin I or troponin T or CKMB, that suggests the myocarditis, or echocardiography suggests there is a LV dysfunction along with pericarditis. So in that cases, patient should be hospitalized for close monitoring of the patient. So he had this algorithm also discussed the indication of the hospitalization also. So now this is the treatment of the acute pericarditis. The acute pericarditis treatment ক্ষেত্রে আমরা যদি আলোচনা যেহেতু acute pericarditis আমাদের একটা ইনফ্লামেটরি প্রসেস, সুতরাং আমরা যেহেতু ওই ট্রিটমেন্টের ক্ষেত্রে একইভাবে আলোচনা করতে পারি যে ট্রিটমেন্টের ক্ষেত্রে পেরিকার্ডাইটিস ইটসেলফ পেরিকার্ডাইটিসের ট্রিটমেন্ট আমরা করব, এবং ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ ইজ ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আন্ডারলাইং আমরা অলরেডি ডিসকাস করলাম দ্যার ইজ আ লট অফ কজেস দ্যাট ক্যান কজেস দ্য অ্যাকুট পেরিকার্ডাইটিস। যেহেতু অনেক কারণ আছে, সেই আন্ডারলাইং কারণ আমরা চিকিৎসা করতে হবে, অথবা অ্যাকুট পেরিকার্ডাইটিসের কারণে আমাদের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সুতরাং উই হ্যাভ অলসো টু ট্রিট দ্য কমপ্লিকেশনস অলসো অ্যালং উইথ দ্য অ্যাকুট পেরিকার্ডাইটিস। এখন অ্যাকুট পেরিকার্ডাইটিস যেহেতু আমাদের ইনফ্লামেটরি প্রসেস একটি, সুতরাং এবং এই ইনফ্লামেটরি প্রসেসে যেহেতু আমাদের পেশেন্ট কমপ্লেন অফ চেস্ট পেইন, সুতরাং কয়েকটা জিনিস আমাদের যে একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে টু এলিভেট দ্য চেস্ট পেইন হলে একটা, আর টু রিলিভ দ্য ইনফ্লামেশন আমাদের সেক্ষেত্রে ইউজুয়ালি উই ইউজ সাম অ্যান্টি-ইনফ্লামেটরি ড্রাগস। ইনফ্লামেটরি ড্রাগস এর মধ্যে আছে নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লামেটরি ড্রাগস, সুতরাং উই ক্যান ইউজ NSAID। ডিফারেন্ট টাইপস অফ NSAID ক্যান বি ইউজড। এক্ষেত্রে অ্যাসপিরিন আমরা ক্যান ইউজ করতে পারি, আইবুপ্রোফেন উই ক্যান ইউজ করতে পারি, অথবা অ্যাজ এ অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে আমরা স্টেরয়েড ক্যান বি মেবি ইউজড, স্টেরয়েড ইউজ করা যেতে পারে, অথবা কলসিসিন এক ধরনের আমাদের গাউটে ইউজ করা হয়, সেক্ষেত্রে কলসিসিনে দিস হ্যাভ গট সাম অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ। সো আমরা এক্ষেত্রে কলসিসিনে আমরা অ্যাজ এ ইনফ্লামেটরি টু এলিভেট দ্য ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম আমরা ইউজ করতে পারি। অথবা কোন কোন ক্ষেত্রে বলছে আমরা সেক্ষেত্রে আন্ডারলাইং কারণ যদি থাকে, যদি আমরা গাউটের কারণে সরি যদি ইউরিক অ্যাসিডের কারণে যদি আমাদের ইউরেমিয়ার কারণে যদি আমাদের হয়, যাতে কোন গ্রানুল ফেলা সেক্ষেত্রে করে ইউরেমিয়া আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, অথবা যদি নিওপ্লাস্টিক কারণে হয়ে থাকে, অথবা আমাদের কোনো যদি ভাইরাল কারণে হয়ে থাকে বা ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে, যদি আমাদের টিউবারকুলোসিস কারণে হয়ে থাকে, সেখানে আন্ডারলাইং যে কারণ আছে আসলে আমার উই হ্যাভ টু ট্রিট দ্য আন্ডারলাইং কজেস অলসো। আর যদি অ্যাকুট পেরিকার্ডিটিস can lead to the development of some complications, like a patient may have pericardial effusion, so we may treat the pericardial effusion. This patient may develop cardiac tamponade, so we may also treat the cardiac tamponade also. এবং chronic acute pericarditis may turn into chronic one, and this এই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যেহেতু chronic টার্ন নিতে পারে, সুতরাং আমাদের chronic pericarditis এর যে কমপ্লিকেশন হিসেবে অনেক সময় দেখা যায় যে আমাদের constrictive pericarditis হতে পারে, সেক্ষেত্রে আমাদের constrictive pericarditis ট্রিটমেন্ট লাগতে পারে as a complication of acute pericarditis. So these are the NSAID, non-steroidal anti-inflammatory drugs. আমরা জানি যেহেতু এটা একটা ইনফ্লামেটরি প্রসেস, সুতরাং NSAID ড্রাগস আমাদের একটা হলো যে ইনফ্লামেশন কমাবে এবং চেস্ট পেইন কমাতেও আমাদের সাধারণত হেল্প করবে NSAID। আর হলো these are the actually NSAID regimen। যদি পেশেন্টের আসলে ইনিশিয়াল কম্বিনেশন ট্রিটমেন্ট অফ দ্য মোস্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করি, আইবুপ্রোফেন বা ইন্ডোমেথাসিন দিয়ে থাকি অ্যাজ এন NSAID, সাথে আমরা কলসিসিন দিয়ে থাকি অ্যাজ এ ট্রিটমেন্ট, এবং সাধারণত এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস হিসাবে আমাদের ফার্স্ট লাইন ইনিশিয়াল কম্বিনেশন থেরাপি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যদি মাইগ্রেন ইনফ্রাকশনের কারণে যদি আমাদের এই পেরিকার্ডিটিস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো NSAID ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে NSAID এর পরিবর্তে আমরা সেক্ষেত্রে অ্যাসপিরিনটা আমাদের বিকল্প, যেটা আমাদের যে কার্ডিয়াকেও ব্যবহার হবে অ্যান্টিপ্লাটেলেট হিসাবে, এবং সেক্ষেত্রে আমাদের NSAID হিসাবে কাজ করবে, সাথে আমরা কলসিসিন দেব। আর যদি দেখা যায় রিফ্রাক্টরি কেসেস আর পেশেন্ট উইথ এ কন্ট্রাইন্ডিকেশন টু NSAID, আমরা যদি NSAID আমাদের কন্ট্রাইন্ডিকেশন থাকে যে আমরা আইবুপ্রোফেন বা ইন্ডোমেথাসিন বা অ্যাসপিরিন আমরা ইউজ করতে পারবো না,
অথবা রিফ্র্যাক্টরি কেসেস অর্থাৎ patient not responding to ibuprofen or indomethacin and or aspirin. In that cases we can use prednisolone but it is steroid along with colchicine to treat the patient, and refractory cases always the patient when there is a contraception and SID therapy এক্ষেত্রে আমরা এই রেজিমেন ইউজ করতে পারি। আর আমরা স্টেরয়েড কখন ইউজ করতে পারবো, যে আমরা অলরেডি আমরা ডিসকাস করলাম আসলে যে পেনিসিলিন কখন আমরা ইউজ করব, যে আমাদের হলো কন্ট্রাইন্ডিকেশন যদি অথবা রিফ্র্যাক্টরি কেসেস অ্যালং এ যদি আমাদের আসলে কখন কখন হতে পারে যে কানেক্টিভ টিস্যু ডিজিজের কারণে যদি পেরিকার্ডিটিস হয়, অথবা অটোইমিউনের কাজে ইমিউন মেডিয়েটেড যদি পেরিকার্ডিটিস হয়, বা ইউরেমিক পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে যদি আমরা এই ক্ষেত্রে we can use glucocorticoid, that is steroid we can use instead of non-steroid anti-inflammatory drugs আমরা এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে। সেখানে আসলে এখানে বিভিন্ন ডোজের কথা দেওয়া আছে, আসলে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, কলসিসিন আমরা কি ডোজ ইউজ করব, কতদিন ইউজ করব, অথবা অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এই ক্ষেত্রে অ্যাকুট পেরিকার্ডিটিসে অথবা রিকারেন্ট পেরিকার্ডিটিস হলে আমরা এই কলসিসিন, প্রেডনিসোলোন বা রিলোনাসেপ্ট, অ্যানাকিন না অ্যাজাথ্রোপিন, মেথোট্রেক্সেট এগুলো আসলে কবে কতদিন বা কবে ইউজ করব সেটা আমরা ডোজ দেওয়া আছে আসলে। এবং টেম্পোনেট হলে আমরা কি করবো, পেরিকার্ডে সিনথেসিস করবো, দ্যাট ইজ আমরা যেটা ফ্লুইড উইথড্রন করব। আর কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস যদি হয় সেক্ষেত্রে যদি অ্যাকুট ইনফ্লামেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দিব একটা ফার্স্ট লাইন, এবং পেরিকার্ডিওটমি করতে পারি ফর রিফ্র্যাক্টরি কেসেস। আর যদি অ্যাক্টিভ ইনফ্লামেশন না থাকে সেক্ষেত্রে পেরিকার্ডিওটমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। আমাদের পেরিকার্ডিওটমি মানে আমরা পেরিকার্ডিয়ামকে আমরা আসলে কেটে ফেলবো আর কি in case of constrictive pericarditis. And these are the some medications or drugs. সেক্ষেত্রে এই যে ডোজ দেওয়া আছে, কলসিসিন কি ডোজ ইউজ করবো, পেডনিসোলন বা অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন আমরা কি ডোজ ইউজ করবো, ইন্ডোমেথ্রিন এগুলো বইতে থাকবে, অবশ্য তোমরা দেখে নেবে। এটা ড্রাগ দিতে হবে, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেক্ষেত্রে পেরিকার্ডিওটমি আমাদের প্রয়োজন হতে পারে। And there are some different actually these are some differential diagnosis of acute pericarditis. So I think আমরা আলোচনা যদি ব্রড কোশ্চেনও আসে, অথবা আমাদের যদি যে কোনো ধরনের কোশ্চেন এতে যদি আমার ভাইভাতেও কোশ্চেন জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমার বলা সুবিধা, তবে ইটিওলজি মনে রাখলে সমস্ত কিছু লেখা সম্ভব। এই ক্ষেত্রে আমাদের যে কোনো জিনিসের যে প্রেজেন্টেশন বলো, যে হাউ টু পেশেন্ট ক্যান প্রেজেন্ট, সহজভাবে ইয়ে করতে হবে, যে প্রেজেন্টেশনটা এইভাবে বলতে হবে যে এই ডিজিজ ইটসেলফের জন্য কি প্রেজেন্ট করে, যেমন অ্যাকুট পেরিকার্ডিটিস চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে, প্যালপিটেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, এই যে ডিউ টু অ্যাকুট পেরিকার্ডিটিস। এবং আবার পেশেন্ট মে প্রেজেন্ট উইথ, সেই ইটিওলজি মনে রেখে রেখে আমাদেরকে বলতে হবে। আর পেশেন্ট মে কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে হবে, সেই ইটিওলজি মনে রেখে রেখে আমাদেরকে বলতে হবে।